আইপিএস হওয়ার সাথে সাথেই স্ত্রী তার স্বামীকে ছেড়ে দিলেন, কিন্তু 10 বছর পর সেই স্বামী হয়ে উঠলেন জেলার সাংসদ। আর তারপর যা ঘটল তা আপনার কল্পনারও অতীত। প্রিয় বন্ধুরা, এটি রাজস্থান প্রদেশের জয়পুরের একটি সত্যিকারের ঘটনা, যেখানে একটি গ্রামীণ এলাকার সরল মনা যুবক বিজয় ছিল পড়াশোনায় সাধারণ স্তরের, কিন্তু তার হৃদয় ছিল এতটাই নির্মল যে সমস্ত গ্রামবাসী তার উদাহরণ দিত। যে কোনো কার্যকলাপ হোক, বিবাহ অনুষ্ঠান বা কারোর বাড়ির আনন্দ দুঃখ, বিজয় সকলের আগে সেখানে উপস্থিত হয়ে যেত। বিজয় খুব অধিক লেখাপড়া করতে সক্ষম হয়নি। দশম শ্রেণী শেষ করার পরই পরিবারের অবস্থার জন্য তাকে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হতে হয়। বাবা অসুস্থ অবস্থায় থাকতেন এবং বাড়ির দায়িত্ব ধীরে ধীরে তার কাঁধে এসে পড়ে। সে কখনো জমিতে শ্রমিকের কাজ করত, কখনো হাতে করে পণ্য সামগ্রী বিক্রয় করত, যেভাবেই হোক পরিবার চালাত। তার পাশের গ্রামেই বাস করত সীমা। সীমা ছিল বিজয়ের ঠিক বিপরীত। লেখাপড়ায় তীক্ষ্ণ, চোখে বড় স্বপ্ন এবং মনে শুধু একটাই ধারণা, আমাকে বড় কিছু অর্জন করতে হবে। বিদ্যালয়ের শিক্ষকরাও বলতেন যে যদি সে সুযোগ লাভ করে তাহলে সে অনেক দূরে পৌঁছে যাবে। কিন্তু গ্রামের মেয়েদের স্বপ্নের সময়কাল খুব স্বল্প হয়। সীমা ইন্টারমিডিয়েট পাশ করতেই বাড়িতে তার বিবাহের আলোচনা শুরু হয়ে যায়। সীমা কাঁদতে কাঁদতে বলতো, বাবা, আমাকে লেখাপড়া করার অনুমতি দিন, আমি চাকরি পাব, আপনার নাম উজ্জ্বল করব। কিন্তু বাবা সমাজের ভয়ে পরাজিত হয়ে যান। তিনি বললেন, মা, শ্বশুরালয়ে গিয়ে লেখাপড়া করে নিও, আমরা বারণ করব না। আর কয়েক মাসের মধ্যেই সীমার বিবাহ নির্ধারিত হয়ে যায় সেই বিজয়ের সাথে। সীমা বিবাহের আগেই বিজয়কে প্রথমবার দেখেছিল। সাধারণ বস্ত্র, সংশয়ময় মুখভঙ্গি, খুব অধিক শিক্ষিত নয়, কিন্তু তার চোখে কোনো ছলনা ছিল না, ছিল শুধু সততা। বিবাহ ধুমধাম করে নয়, বরং সরলভাবেই সম্পন্ন হল। গ্রামের লোকজন, ঢাক, কিছু খাদ্য এবং সীমা তার স্বপ্নগুলোকে সংগ্রহ করে শ্বশুরালয়ে চলে আসে। শুরুর দিনগুলো তার জন্য খুব কষ্টকর ছিল। নতুন পরিবার, নতুন মানুষজন, নতুন দায়িত্ব এবং সবচেয়ে বড় আশঙ্কা, লেখাপড়া কি তাহলে চিরকালের জন্য সমাপ্ত হয়ে গেল? বিজয় এসব নীরবে পর্যবেক্ষণ করত। এক রাত্রিতে যখন সকলেই ঘুমিয়ে পড়েছে, সীমা উঠানে বসে নীরবে কাঁদছিল। বিজয় জল আনতে বাইরে এলে তাকে দেখে ফেলে। সে ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি কাঁদছ কেন? সীমা আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি চোখ মুছে বলল, কিছু নয়, শুধু বাড়ির স্মৃতি মনে পড়ছে। বিজয় কিছুক্ষণ নীরব থাকে বলল, সত্যি বলো তো, তুমি লেখাপড়া করতে চাও না? এটা শুনে সীমা বিস্মিত হয়ে যায়। সে ধীরে ধীরে মাথা ঝাঁকাল। হ্যাঁ, আমি আগে লেখাপড়া করতে চাই, কিছু হয়ে উঠতে চাই, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেছে। বিজয় তৎক্ষণাৎ বলল, কেন শেষ হয়ে গেছে? সীমা প্রথমবার তার চোখের দিকে তাকাল। বিজয় হাসল এবং বলল, তুমি লেখাপড়া করো, আমি তোমার সাথে আছি। সীমা বিশ্বাস করতে পারল না। সত্যি? সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। বিজয় মাথা ঝাঁকাল। হ্যাঁ, যতটা লেখাপড়া করতে চাও করো, পরিবারের চিন্তা করো না, আমি সামলাব। সেই রাত্রিতে সীমা বিবাহের পর প্রথমবার হাসল। ধীরে ধীরে সে আবার গ্রন্থ হাতে নিল। বিজয় প্রতিদিন তার জন্য সময় বার করত। কখনো চা তৈরি করে দিত, কখনো পরিবারের কাজে সাহায্য করত, যাতে সে লেখাপড়া করতে পারে। গ্রামের লোকজন কথা শোনাতে শুরু করল, স্ত্রী লেখাপড়া করবে আর বিজয় কাজ করবে, এটা বেশিদিন চলবে না। মহিলাকে এত উচ্চে তুললে অনুতাপ করতে হবে। কিন্তু বিজয় কারো কথায় কান দিত না। সে শুধু একটাই কথা বলত, সে যদি এগিয়ে যায় তাহলে আমারই নাম উজ্জ্বল হবে। সময় অতিবাহিত হতে লাগল। সীমার পরিশ্রম এবং অধ্যাবসায় দেখে পরিবারের সদস্যরাও ধীরে ধীরে স্বীকার করতে শুরু করল যে সে সত্যিই কিছু অর্জন করতে পারে। একদিন সীমা সাহস করে বলল, আমি বড় পরীক্ষা দিতে চাই, পুলিশ অফিসার হতে চাই। বিজয় জিজ্ঞাসা করল, সেটার জন্য কি করতে হবে? নগরে যেতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, অনেক ব্যয় হবে। কিছুক্ষণের জন্য বিজয় নীরব হয়ে গেল। তার কাছে না ছিল জমি সম্পত্তি, না ছিল অর্থ, কিন্তু সে সীমার মুখে আশা দেখল এবং তারপর সে সেই কথাটিই বলল যা তাদের দুজনের জীবন পরিবর্তন করে দিল, আমরা নগরে যাব। সীমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু অর্থ? বিজয় হালকা হাসির সাথে বলল, আমি যে কোনো কাজ করব, শ্রমিক, ঠেলা, রিকশা, কিন্তু তোমার লেখাপড়া বন্ধ হবে না। কয়েক সপ্তাহ পর দুজনেই এক ছোট নগরে চলে আসে। ভাড়ার একটি কক্ষ, যেখানে একটি বিছানা, একটি চুলা এবং কিছু গ্রন্থই ছিল তাদের সম্পূর্ণ বিশ্ব। দিনের সীমা প্রশিক্ষণে যেত আর বিজয় কাজের অনুসন্ধানে বেরিয়ে পড়ত। অবশেষে সে সবজি বিক্রয়ের কাজ পেল। সকালে বাজার থেকে সবজি আনত, সারা দিন ঠেলা চালাত, রোদে ঘাম ঝরাত, আর রাত্রিতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। কিন্তু বাড়ি ফিরে সবচেয়ে প্রথম কাজ কি করত? সীমার জন্য চা তৈরি করত, আর তারপর বলতো, তুমি লেখাপড়া করো, আমি এখানেই বসে আছি।
কখনো কখনো সীমা তাকে দেখত আর তার চোখ ভিজে যেত। একদিন সে বলল, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? বিজয় হেসে উত্তর দিল, কারণ একদিন তুমি অফিসার হবে আর আমি বলবো এ আমার স্ত্রী। বাইরের পৃথিবীর কাছে হয়তো এটা উন্মাদনা ছিল, কিন্তু সেই ছোট কক্ষে দুজন মানুষ একই স্বপ্ন নিয়ে জীবনযাপন করছিল। তারা জানত না যে এই স্বপ্ন তাদের উচ্চতায় নিয়ে যাবে এবং আবার মাটিতে ফেলে বিচ্ছিন্ন করে দেবে। সেই ছোট কক্ষে বসেই গ্রন্থের মধ্যখানে তাদের জীবনের সবচেয়ে কঠিন যাত্রা শুরু হয়ে গিয়েছিল। এখন তাদের জীবনের প্রতিটি দিন একই ধরনের কাটত, কিন্তু প্রতিটি দিন আগের দিনের চেয়ে আরও কঠোর হয়ে উঠছিল। সকালের সূর্যোদয়ের আগেই বিজয় উঠে যেত, নীরবে জল ভরত, চুলা জ্বালিয়ে চা তৈরি করত, আর সীমাকে না জাগিয়েই ঠেলা নিয়ে বাজারের দিকে বেরিয়ে যেত। বাজারে ধাক্কাধাক্কি, ভার বহন, দর কষাকষি, এটাই ছিল তার সকাল। অন্যদিকে সীমাও বেশিক্ষণ ঘুমাত না। সে উঠে তাড়াতাড়ি বাড়ির ছোটখাটো কাজ সম্পন্ন করত এবং তারপর গ্রন্থের মধ্যে ডুবে যেত, কারণ সে জানত যে প্রতিটি দিন তাকে তার স্বপ্নের একটু কাছে নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে অর্থের অভাব স্পষ্ট হতে লাগল। ভাড়া, প্রশিক্ষণের ফি, গ্রন্থ, দৈনন্দিন ব্যয় সব মিলিয়ে প্রতি মাসে একটি পাহাড়ের মতো বোঝা হয়ে দাঁড়াত। অনেক সময় এমন হতো যে মাসের শেষ দিনগুলোতে বাড়িতে সবজি পর্যন্ত থাকত না। তখন বিজয় বাজার থেকে অবশিষ্ট খারাপ সবজি সস্তায় নিয়ে আসত এবং হেসে বলত, আজ বিশেষ সবজি রান্না করেছি। সীমা সব বুঝত, কিন্তু কিছু বলত না। সে শুধু আরও অধিক পরিশ্রম করে লেখাপড়া চালিয়ে যেত, যাতে তার এই লড়াই ব্যর্থ না হয়। রোদে ঘণ্টার পর ঘণ্টা ঠেলা চালানোর কারণে বিজয়ের দেহের রং আরও গাঢ় হয়ে গিয়েছিল, হাতের তালু রুক্ষ হয়ে গিয়েছিল, আর কাঁধ সর্বদা ঝুঁকে থাকত। কিন্তু যখনই সে বাড়ি ফিরত, তার মুখে ক্লান্তির চেয়ে অধিক তৃপ্তি থাকত। সে দরজা খুলেই সবার আগে জিজ্ঞাসা করত, আজ কি লেখাপড়া করলে? আর সীমা উৎসাহের সাথে তাকে সারা দিনের লেখাপড়ার কথা বলত। বিজয় হয়তো খুব অধিক বুঝতে পারত না, কিন্তু মনোযোগ দিয়ে শুনত অবশ্যই, যেন সেটাই তার সবচেয়ে বড় আনন্দ। অনেক সময় ঠেলার কাছে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে নিয়ে মজা করত। কেউ বলত, শুনেছি তোমার স্ত্রী অফিসার হবে। কেউ হেসে বলত, তাহলে তো তুমি বাড়ি সামলাবে সাহেব, লোক বাইরে যাবে। কেউ কেউ জেনে শুনে ব্যঙ্গ করে কথা বলত, আরে ভাই, লেখাপড়া করে কি করবে, শেষে তো বাড়িই সামলাতে হবে। বিজয় শুধু হালকা হাসত আর বলত, সে অফিসার হবেই, শুধু দেখে নিও। তার গলায় না ছিল ক্রোধ, না ছিল লজ্জা, ছিল শুধু আস্থা। সময় দ্রুত অতিক্রম করছিল, কিন্তু ফলাফল আসছিল না। একবার সীমা প্রথম বড় পরীক্ষায় অকৃতকার্য হল। ফলাফল দেখেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না। বাড়িতে এসে সে নীরবে বসে পড়ল। সামনে গ্রন্থ খোলা ছিল, কিন্তু দৃষ্টি ছিল অন্যত্র। বিজয় যখন জিজ্ঞাসা করল, তখন সে কান্নায় ভেঙে পড়ল। আমি সক্ষম নই, আমার দ্বারা হবে না, আমি সকলের অর্থ এবং পরিশ্রম নষ্ট করে দিয়েছি। বিজয় প্রথমবার তাকে এত ভেঙে পড়তে দেখেছিল। সে ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল আর বলল, একবার পড়লেই কেউ পরাজিত হয় না, যদি তুমি থেমে যাও তবেই পরাজিত হবে। সীমা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু যদি আবার অকৃতকার্য হই? বিজয় চিন্তা না করেই উত্তর দিল, তাহলে আবার প্রয়াস করব, যতক্ষণ না উত্তীর্ণ হও। সেদিন সীমা বুঝতে পারল যে তার আসল আশ্রয় তার গ্রন্থ নয়, বরং তার সামনে বসা এই ব্যক্তি, যে নিঃস্বার্থভাবে তাকে বিশ্বাস করে। এরপর সীমা নিজেকে সম্পূর্ণভাবে লেখাপড়ায় সমর্পণ করল। এখন সে আগের চেয়ে অনেক বেশি নিয়মানুবর্তী হয়ে উঠেছিল। দিন-রাত্রির পার্থক্য লুপ্ত হয়ে গিয়েছিল। অনেক সময় রাত 2-3 পর্যন্ত লেখাপড়া করতে থাকত, আর বিজয় জেগে থেকে তার জন্য চা তৈরি করে দিত। তার চোখে ঘুম থাকত, কিন্তু মুখে সেই শান্ত হাসি, যেন সে নিজে নয়, বরং নিজের স্বপ্নকে জাগ্রত দেখছে। অবশেষে সময় মোড় নিল। অনেক বছরের পরিশ্রম, ত্যাগ এবং অপেক্ষার পর সেই দিনটি এলো, যার জন্য দুজনেই অধীর অপেক্ষায় ছিল। ফলাফল আসার কথা ছিল। সীমার হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। বিজয় তার পাশে দাঁড়িয়েছিল, যেন সে নিজেই পরীক্ষা দিতে যাচ্ছে। ফলাফল খুলতেই কিছুক্ষণের জন্য দুজনেই কিছু বুঝতে পারল না। তারপর হঠাৎ সীমার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে উত্তীর্ণ হয়েছে। শুধু উত্তীর্ণ নয়, সে অসাধারণ স্থান অর্জন করেছে। কয়েক সেকেন্ড কক্ষে নীরবতা ছিল। তারপর সীমা জোরে কাঁদতে কাঁদতে বিজয়কে আলিঙ্গন করল। বিজয়ের চোখেও জল ছিল, কিন্তু সে হাসছিল। সে বারবার শুধু একটাই কথা বলছিল, তুমি করে দেখিয়েছ, তুমি সত্যি করে দেখিয়েছ। সেই ছোট কক্ষে সেদিন যতটা আনন্দ ছিল, ততটা হয়তো কোনো প্রাসাদেও থাকে না।
এখন সব পরিবর্তিত হতে চলেছিল। প্রশিক্ষণ, নতুন জীবন, নতুন পরিচয়, সব কিছু সামনে দাঁড়িয়ে। গ্রামে খবর পৌঁছতেই লোকজন বিস্মিত হয়ে গেল। যারা একসময় ব্যঙ্গ করত, তারাই এখন প্রশংসা করে ক্লান্ত হচ্ছে না। সকলে বলছিল, বিজয় অসাধারণ কাজ করেছে, সে তার স্ত্রীকে অফিসার বানিয়ে ছেড়েছে। কিন্তু সম্ভবত কেউ জানত না যে সাফল্যের সাথে শুধু সম্মান আসে না, কখনো কখনো দূরত্বও সাথে নিয়ে আসে। যাই হোক বন্ধুরা, সীমার প্রশিক্ষণ শুরু হলো এবং সে প্রথমবার এমন এক বড় পরিবেশে পৌঁছাল যেখানে সকলে শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং বড় পরিবার থেকে আসা। উচ্চ উচ্চ ভবন, সুসজ্জিত লোকজন, ইংরেজিতে কথোপকথন, চকচকে ইউনিফর্ম। এই পৃথিবী সেই ছোট কক্ষ থেকে একেবারে ভিন্ন ছিল, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। শুরুতে সে প্রতিটি কথা বিজয়কে ফোনে জানাত। প্রতিটি নতুন জিনিস দেখে তার গলায় সেই পুরনো আনন্দ থাকত। কিন্তু ধীরে ধীরে ফোনের সময় কমতে লাগল। এখন কথোপকথন সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং অনেক সময় সে বলতো, আজ খুব ব্যস্ত আছি, পরে কথা বলছি। বিজয় প্রতিটি কলের জন্য অপেক্ষা করত। সারা দিন ঠেলা চালানোর সময়ও তার মন বারবার মোবাইলের দিকে যেত। যখন ফোন বাজত, তার মুখে উজ্জ্বলতা আসত, কিন্তু অনেক সময় স্ক্রিনে অন্য কোনো নম্বর থাকত। তবুও সে নিজেকে বোঝাত, কাজ অধিক হবে, বড় অফিসার হচ্ছে, সময় কোথায় পাবে। সে গ্রামে সকলকে গর্ব করে বলত যে তার স্ত্রী প্রশিক্ষণ করছে, একদিন ইউনিফর্ম পরে আসবে। গ্রামবাসীরাও এখন তাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করেছিল। কিন্তু বিজয়ের দিনগুলো আগের মতোই। সকালে বাজার, সারাদিন ঠেলা, সন্ধ্যায় ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফেরা। কয়েক মাস পর সীমার প্রথম নিয়োগ হল। এখন সে পুলিশ আধিকারিক হয়ে গেছে। যখন সে প্রথমবার ইউনিফর্ম পরে এলো, পুরো গ্রাম তাকে দেখার জন্য ভিড় করে পড়ল। শিশু, বৃদ্ধ, মহিলা, সকলের মুখে গর্ব। বিজয় কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার চোখে আনন্দ ছিল, কিন্তু কোথাও না কোথাও সে নিজেকে সেই ভিড় থেকে বিচ্ছিন্ন অনুভব করছিল। যখন সীমা তার কাছে এলো, সে শুধু জিজ্ঞাসা করল, কেমন লাগছে? বিজয়ের চোখ ভরে এলো। সে ধীরে ধীরে বলল, খুব ভালো, একদম অফিসারের মতো। সেই মুহূর্তে বছরের পর বছর পরিশ্রম সফল হয়ে সামনে দাঁড়িয়েছিল। কিন্তু নিয়োগের পর সীমার জীবনধারা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। এখন সে সরকারি বাংলায় থাকত, কর্মী ছিল, গাড়ি ছিল, নিরাপত্তা প্রহরী ছিল। প্রতিদিন সভা, পরিদর্শন, অনুষ্ঠান, জীবনটা যেন দৌড়াচ্ছে। বিজয় কিছুদিন তার সাথে থাকল, কিন্তু সেই পরিবেশে সে অস্বস্তি অনুভব করতে লাগল। সেখানে আগমন নির্গমন করা লোকগুলো ছিল বড় বড় আধিকারিক। তাদের কথা সে বুঝতে পারত না। সে নীরবে কোণে বসে থাকত। সীমা অনেক সময় বলত, তুমি একটু ভালো বস্ত্র পরো না কেন, এখানে সকলে দেখে। বিজয় হেসে এড়িয়ে যেত, কিন্তু তার মনে হালকা ব্যথা লাগত। এক সন্ধ্যায় সীমা তাকে এক বড় উৎসবে নিয়ে গেল। সেখানে নগরের বড় বড় অফিসার এবং তাদের পরিবার উপস্থিত ছিল। সকলের বস্ত্র মূল্যবান, কথোপকথনে আত্মবিশ্বাস, হাসিতে আনুষ্ঠানিকতা। বিজয়ের মনে হল সে অন্য কোনো জগতে চলে এসেছে। কিছু লোক সীমার সাথে কথা বলতে বলতে তার দিকে তাকাত আর তারপর নিম্নস্বরে কিছু বলে হাসত। এক ব্যক্তি ঠাট্টা করে জিজ্ঞাসা করলেন, ইনি আপনার? সীমা সামান্য থেমে গিয়ে বলল, জি, আমার স্বামী। সেই এক মুহূর্তের সংশয় বিজয়ের চোখ এড়ায়নি। উৎসব সমাপ্ত হওয়া পর্যন্ত বিজয় একদম নীরব হয়ে গিয়েছিল। ফেরার পথে গাড়িতেও সে কিছু বলেনি। বাড়িতে পৌঁছে সে শুধু বলল, আমি গ্রামে ফিরে যাব, এখানে আমার মন বসে না। সীমা প্রথমে বোঝানোর প্রয়াস করল, কিন্তু তার গলায় আগের মতো উষ্ণতা ছিল না। সে বলল, যেমন তোমার ঠিক মনে হয়। এটা শুনে বিজয় বুঝে গেল যে এখন তাদের পৃথিবী সত্যিই ভিন্ন হয়ে গেছে। গ্রামে ফিরে সে আবার ঠেলা শুরু করল, কিন্তু এখন তার অভ্যন্তর ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আগে সে গর্ব করে বলত যে তার স্ত্রী অফিসার হবে। এখন লোকে বলত, অফিসার তো হয়ে গেল, এখন তোমাকে কে জিজ্ঞাসা করবে? সে শুধু হাসত, কিন্তু রাত্রে একা থাকলে তার চোখ ভিজে উঠত। ফোন আগের চেয়েও কমে গেল। অনেক সময় সে নিজেই ফোন করত, কিন্তু উত্তর মিলত, সভায় আছি, পরে কথা বলছি। ধীরে ধীরে কথোপকথন আনুষ্ঠানিক হয়ে গেল, যেন দুজন অচেনা ব্যক্তি কথা বলছে। সময় অতিবাহিত হতে লাগল এবং দূরত্ব এতটাই বৃদ্ধি পেল যে একদিন দুজনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিল। কাগজে স্বাক্ষর করার সময় বিজয় শেষবারের মতো সীমার দিকে তাকাল। সেই একই মুখ, একই চোখ, কিন্তু এখন তাতে সেই আপনত্ব ছিল না যার জন্য সে সব কিছু দাও লাগিয়েছিল। সে কিছু বলেনি, শুধু নীরবে স্বাক্ষর করে দিল। সেদিন বিজয় শুধু স্ত্রী নয়, তার স্বপ্নকেও হারিয়ে ফেলল। গ্রাম ফেরার পথে বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার সেই ছোট কক্ষের স্মৃতি মনে পড়ল, যেখান থেকে সব শুরু হয়েছিল। সেই চা, সেই গ্রন্থ, সেই আশা, আর আজ সব পেছনে ফেলে আসা।
গ্রামে পৌঁছে লোকজন তাকে ঘিরে ধরল, কিন্তু সে শুধু বলল, সব ঠিক আছে। রাত্রে সে বাড়ির বাইরে চারপায়ায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকল। চোখ দিয়ে জল পড়ল, কিন্তু সে শব্দ করল না। তার মনে হয়েছিল জীবন হয়তো এখানেই থেমে যাবে, কিন্তু সে জানত না যে ভাগ্য তার জন্য এক নতুন পথ প্রস্তুত করছে, এমন এক পথ যা তাকে সেখানে নিয়ে যাবে যেখানে পৌঁছনোর কথা সে কল্পনাও করেনি। বিচ্ছেদের পর কয়েক মাস বিজয় নিজেকে দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন করে নিয়েছিল। সে আগের মতো লোকজনের কাজে সাহায্য করত না, অধিক কথাও বলত না। শুধু সকালে ঠেলা নিয়ে বেরোত, সন্ধ্যায় ফিরত আর নীরবে ঘুমিয়ে পড়ত। গ্রামের লোকজন বুঝত যে সে অভ্যন্তর থেকে ভেঙে গেছে, কিন্তু কারও এতটা সাহস ছিল না যে তার ক্ষত খোঁচায়। ধীরে ধীরে গ্রামের প্রবীণরা তার কাছে আসতে লাগলেন। তার পাশে বসতেন, পুরনো গল্প করতেন এবং সরাসরি কিছু না বলে তাকে আবার লোকজনের মাঝে আসার প্রেরণা দিতেন। একদিন গ্রামের বিদ্যালয়ের শিক্ষক তাকে বললেন, তুমি কি জানো তুমি কি করেছ? তুমি শুধু তোমার স্ত্রীকে অফিসার বানাওনি, তুমি পুরো গ্রামকে স্বপ্ন দেখিয়েছ। বিজয় নীরব থাকল, কিন্তু প্রথমবার সে মাথা তুলে তাদের দিকে তাকাল। শিক্ষক বলে চললেন, যে মানুষ এত বড় ত্যাগ করতে পারে সে গ্রামের দায়িত্বও নিতে পারে। সেই সময়ে গ্রামে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হল। গ্রামে অনেক বছর ধরে উন্নয়নের নামে বিশেষ কিছু হয়নি। ভাঙা পথ, অপরিষ্কার জল, বিদ্যালয়ের খারাপ অবস্থা, লোকজন খুব কষ্টে ছিল। কিছু লোক মিলে বিজয়কে বলল যে সে যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথমে তো সে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করল, আমি রাজনীতি জানি না। কিন্তু লোকেরা বলল, আমাদের নেতা নয়, সৎ ব্যক্তি চাই। এই কথাটি তার মনে গিয়ে লাগল। সে কখনো নিজের কথা ভাবেনি, সর্বদা অন্যের জন্য জীবনযাপন করেছে। সম্ভবত প্রথমবার তার মনে হল যে সে কোনো কাজে আসতে পারে। নির্বাচনের সময় গ্রামে এক অদ্ভুত পরিবেশ তৈরি হল। বিজয়ের কাছে না ছিল অর্থ, না ছিল বড় বড় পোস্টার, না কোনো রাজনৈতিক অভিজ্ঞতা। সে শুধু বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সাথে সাক্ষাৎ করত, তাদের খোঁজ নিত আর বলত, যদি সুযোগ পাই তাহলে গ্রামের জন্য সম্পূর্ণ সততার সাথে কাজ করব। তার সরলতাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াল। লোকজন তাকে চিনত, তার সংগ্রামের সাক্ষী ছিল, তাই বিশ্বাসও করত। ভোটের দিন পুরো গ্রাম যেন এক সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল। যখন ফল এলো, বিজয় বিপুল ভোটে বিজয়ী হল। সে নিজেও কিছুক্ষণের জন্য বিশ্বাস করতে পারেনি। লোকেরা তাকে কাঁধে তুলে নিল, ঢোল বাজতে লাগল, শিশুরা আনন্দে চিৎকার করতে লাগল। কিন্তু সেই ভিড়ের মাঝেও সে শান্ত ছিল, যেন সে বুঝে গিয়েছিল যে এটা বিজয় নয়, বরং দায়িত্ব। পরের দিন থেকেই সে কাজ শুরু করল। সবচেয়ে আগে গ্রামের ভাঙা পথ মেরামত করালো, তারপর জলের ট্যাঙ্ক নির্মাণ করালো, বিদ্যালয়ে নতুন কক্ষ তৈরি করালো। সে নিজে প্রতিটি কাজ তত্ত্বাবধান করত, শ্রমিকদের সাথে দাঁড়িয়ে থাকত, রোদে ঘাম ঝরাত। 5 বছরে গ্রামের চিত্র পরিবর্তিত হয়ে গেল। যেখানে আগে কাদা এবং অন্ধকার ছিল, সেখানে এখন পাকা পথ এবং রাস্তার আলো। শিশুরা নতুন বিদ্যালয়ে লেখাপড়া করতে লাগল, হাসপাতালে চিকিৎসক আসতে লাগলেন, লোকজন সরকারি প্রকল্পের সুবিধা পেতে লাগল। আশেপাশের গ্রামেও তার আলোচনা হতে লাগল। লোকে বলতো, এমন নেতা আগে কখনো দেখা যায়নি। তার পরিচয় এখন আর শুধু এক ভগ্ন হৃদয় ব্যক্তির নয়, বরং এক কর্মঠ নেতার হয়ে উঠেছিল। পরের নির্বাচনের সময় এলো। এবার লোকজন নিজে থেকে এগিয়ে এসে বলল যে তাকে বিধানসভা নির্বাচনে লড়তে হবে। বিজয় আবার কিছুটা সংশয় করল, কিন্তু জনগণের বিশ্বাস তার জন্যে সবচেয়ে বড় আশ্রয় ছিল। নির্বাচনী প্রচারের সময় সে সেটাই করল যা সে সর্বদা করে এসেছে, লোকজনের সাথে সরাসরি যোগাযোগ। সে বড় বড় প্রতিশ্রুতি দেয়নি, শুধু বলল, যেমন গ্রামের জন্যে কাজ করেছি তেমনি পুরো অঞ্চলের জন্যে করব। লোকজন তার ওপর আস্থা রাখল এবং ফল এলে দেখা গেল সে বিধায়ক হয়ে গেছে। এখন তার জগৎ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। সেই ব্যক্তি যাকে একসময় ঠেলাওয়ালা বলে লোকজন হাসত, এখন বড় গাড়ির কনভয় নিয়ে চলে। কিন্তু তার স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। সে আজও সাধারণ বস্ত্র পরে, লোকজনের সাথে সরাসরি সাক্ষাৎ করে আর সকলের সমস্যা শোনে। এই সরলতাই তাকে আরও জনপ্রিয় করে তুলল। কিছু বছরের মধ্যেই তার নাম পুরো জেলায় সম্মানের সাথে উচ্চারিত হতে লাগল। তারপর সেই দিনটিও এলো যখন সে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করল। এই লড়াই ছিল কঠিন, কিন্তু জনগণের ভালোবাসা ছিল তার চেয়েও বড়। নির্বাচনের ফল ইতিহাস সৃষ্টি করল। বিজয় এখন সংসদে পৌঁছে গেছে। গ্রামের সেই সরল যুবকটি এখন পুরো অঞ্চলের কণ্ঠস্বর হয়ে উঠল। যখন সে শপথ নিতে দিল্লিতে গেল, তার মনে সেই ছোট কক্ষটি ভেসে উঠল, যেখান থেকে এই যাত্রা শুরু হয়েছিল।
তার মনে হল জীবন যেন এক লম্বা চক্র লাগিয়ে তাকে সেখানেই পৌঁছে দিয়েছে যেখানে তার হওয়া উচিত ছিল। এখন সে যেখানেই যায় লোকজন সম্মানের সাথে উঠে দাঁড়ায়, মঞ্চে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়, ভাষণ শোনার জন্যে ভিড় জমে, কিন্তু তার অভ্যন্তরে কোথাও না কোথাও সেই পুরনো বিজয় এখনও জীবিত ছিল, যে শুধু সততা এবং পরিশ্রমের ওপর আস্থা রাখত। সে জানত না যে খুব শীঘ্রই ভাগ্য তাকে আবার সেই ব্যক্তির সামনে দাঁড় করিয়ে দেবে যার জন্য সে একসময় নিজের সব কিছু দাও লাগিয়েছিল। আর এই সাক্ষাৎ তার জীবনের সবচেয়ে শান্ত কিন্তু সবচেয়ে গভীর মুহূর্ত হতে চলেছিল। কিছুদিন পর জেলায় এক বড় সরকারি অনুষ্ঠান আয়োজিত হতে চলেছিল। নতুন মেডিকেল কলেজের উদ্বোধন ছিল, যেখানে অনেক বড় বড় অফিসার এবং নেতারা আসার কথা ছিল। সাংসদ হওয়ার কারণে বিজয় ছিল প্রধান অতিথিদের মধ্যে একজন। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় জমতে শুরু করেছিল। নিরাপত্তার কড়া ব্যবস্থা ছিল, মঞ্চ সজ্জিত হয়েছিল এবং প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত ছিল। যখন বিজয়ের কনভয় সেখানে পৌঁছাল, লোকজন তালি এবং স্লোগান দিয়ে তাকে স্বাগত জানাল। সে গাড়ি থেকে নামল, হাত জোড় করে সকলের অভিবাদন গ্রহণ করল এবং ধীরে ধীরে মঞ্চের দিকে এগোতে লাগল। তখনই তার দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশ দলের ওপর পড়ল। মাঝখানে দাঁড়িয়ে থাকা অফিসারের ইউনিফর্মে তারকাগুলো চকচক করছিল। সে যেমনই মুখটি দেখল, তার পা এক মুহূর্তের জন্য থেমে গেল। ওটা ছিল সীমা। সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই আত্মবিশ্বাস, কিন্তু মুখে আগের মতো সেই কঠোরতা নেই। 10 বছর পর দুজনেই মুখোমুখি। সীমাও তাকে দেখে ফেলেছিল। কয়েক সেকেন্ডের জন্য তার চোখ স্থির হয়ে গেল, যেন সময় হঠাৎ থমকে গেছে। সে হয়তো বিশ্বাসই করতে পারছিল না যে সেই বিজয়, যে একসময় রোদে ঠেলা চালাত, আজ এত সম্মানের সাথে মঞ্চে আমন্ত্রিত হচ্ছে। বিজয় নিজেকে সংযত করে স্বাভাবিকভাবে এগিয়ে গেল। মঞ্চে দুজনে আলাদা আলাদা চেয়ারে বসেছিল। মাঝে দূরত্ব ছিল, কিন্তু স্মৃতির মাঝে কোনো দূরত্ব ছিল না। অনুষ্ঠান চলতে লাগল, ভাষণ, হাততালি, আনুষ্ঠানিকতা, কিন্তু দুজনের মন ছিল অন্যত্র। যখন বিজয় কথা বলার জন্য দাঁড়াল, পুরো ময়দান শান্ত হয়ে গেল। সে উন্নয়ন, শিক্ষা এবং লোকজনের বিশ্বাসের কথা বলল। তার গলায় ছিল সেই একই সরলতা যা তাকে আজ এখানে পৌঁছে দিয়েছে। ভাষণ সমাপ্ত হলে জোরে হাততালি পড়ল। সে যখন ফিরে বসতে যাচ্ছিল, এক মুহূর্তের জন্য তার চোখ সীমার চোখের সাথে মিলল। সেই চাহনিতে না ছিল অভিযোগ না কোনো প্রশ্ন, ছিল শুধু এক শান্ত স্বীকারোক্তি, যেন দুজনেই বুঝে নিয়েছে যে জীবন তাদের আলাদা আলাদা পথে চালিয়েছে, কিন্তু গন্তব্য দুজনেই পেয়ে গেছে। অনুষ্ঠানের পর আধিকারিক এবং অতিথিরা একে অপরের সাথে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করছিলেন। সীমা ধীরে ধীরে বিজয়ের কাছে এলো। কিছুক্ষণ দুজনেই নীরব থাকল। অবশেষে সে নিম্নস্বরে বলল, কেমন আছো? এটা সেই প্রশ্ন ছিল যা একসময় খুব কাছ থেকে করা হতো, আজ আনুষ্ঠানিক মনে হচ্ছিল। বিজয় হালকা হাসির সাথে উত্তর দিল, ভালো আছি, তুমি কেমন আছো? সীমা শুধু বলল, ঠিক আছি। তার চোখে হালকা জল ছিল, যা সে লুকানোর প্রয়াস করছিল। কিছুক্ষণ নীরব থাকার পর সীমা বলল, তুমি অনেক এগিয়ে গেছ। বিজয় মাথা ঝাঁকাল, না, শুধু পথ পরিবর্তিত হয়েছে। তারপর দুজনের অনেক কিছু বলার ছিল, কিন্তু শব্দ কম পড়ছিল। চারপাশে লোকজন ছিল, তাই কথোপকথন আনুষ্ঠানিকভাবেই থাকল। শেষে বিজয় বলল, ভালো থেকো। এই শব্দগুলো একসময় হৃদয় থেকে বেরিয়েছিল, আজও তেমনই সত্য ছিল। সীমা শুধু মাথা নিচু করল। বিজয় যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ভিড় আবার তার পেছনে চলতে শুরু করল। সে গাড়িতে বসল এবং কনভয়ে এগিয়ে গেল। সীমা সেখানেই দাঁড়িয়ে তাকে যেতে দেখল যতক্ষণ না গাড়িগুলো চোখের আড়ালে চলে গেল। তার মনে সম্ভবত প্রথমবার এই উপলব্ধি হল যে তাকে উচ্চতায় পৌঁছে দিয়েছিল, সে নিজেও আজ আকাশ স্পর্শ করে ফেলেছে, কিন্তু অন্য পথে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না। কিছু সম্পর্ক একসাথে চলার জন্য নয়, বরং পথ দেখানোর জন্য হয়। বিজয় কখনো প্রতিশোধের চিন্তা রাখেনি। সে কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছিল, আর সেটাই তাকে এখানে নিয়ে এসেছে। তার কাহিনী প্রমাণ করে যে মানুষের আসল পরিচয় তার পথ দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে হয়। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই যে সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে বেঁধে রাখে না, বরং এগিয়ে যাওয়ার শক্তি দেয়। কিন্তু সফলতার সাথে যদি নম্রতা হারিয়ে যায়, তবে সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। জীবনে সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু ত্যাগ আর সততা কখনো ব্যর্থ যায় না। তারা কোনো না কোনো রূপে অবশ্যই ফিরে আসে। কিন্তু এখন আপনিই বলুন, আপনি যদি বিজয়ের জায়গায় হতেন, তবে কি এত বড় ত্যাগ করতে পারতেন? আর যদি আপনি সীমার জায়গায় হতেন, তবে কি সফলতা পাওয়ার পর আপনার পাশে দাঁড়ানো সেই মানুষটিকে ভুলে যেতেন?
আপনার মতামত অবশ্যই জানান, কারণ আপনার একটি চিন্তা কারো জীবন বদলে দিতে পারে। আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে সবাই বুঝতে পারে যে সংগ্রাম আর সততার শক্তি কী হয়। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।